আজকের সংবাদের শুরুতেই জানিয়ে রাখি, সারা ঢাকা শহরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেকগুলো ঝটিকা মিছিল হয়েছে। যেই ঝটিকা মিছিলগুলোর চরিত্র অনেকটাই মুক্তিযুদ্ধের সময়ে চরমপত্রে যে বিচ্ছু বাহিনীর কথা বলা হতো, যে মুক্তিবাহিনীর কথা বলা হতো, আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল আমাদের 1971 সালের সেই দিনগুলোকেই স্মরণ করিয়ে দেয়। এবং এই ঝটিকা মিছিল থেকে 300-র অধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে। সেটির সংবাদ আপনাদের কাছে সেটির সংবাদ দিয়েই শুরু করতে চাই। রাজধানীতে কাছাকাছি সময়ে গুলিস্তান, ফার্মগেট সহ কয়েকটি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে। বুধবার দুপুর 2টার দিকে ঢাকার গুলিস্তান, ফার্মগেট ছাড়াও কারওয়ান বাজার, আগারগাঁও, পান্থপথ এলাকায় এই দলটি মিছিল বের করে। প্রত্যক্ষদর্শী পথচারী সূত্রে জানা যায়, গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীর মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাদ পুলিশ বক্সের দিকে যায়। এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিল। খামারবাড়ি থেকে বের হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান ফার্ম গেটের দিকে। দুপুর 2টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের উল্টো পাশের রাস্তা ধরে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে কারওয়ান বাজার মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে কয়েকজনকে আটক করে। এর আগে আগারগাঁও, শ্যামলী, গুলিস্তান ও তেজগাঁও নাবিস্কো এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ। এছাড়াও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল হয়েছে। যশোরের শার্শায় একটি পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি জালিয়াতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখল করে নিতে লাগাতার হামলা চালিয়েছেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। রোববার দুপুরে যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য তনিমা তাসনুমা। অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে তনিমা তাসনুমা জানান, তার পিতা গোলাম কিবরিয়া 1995 সালে 17 শতক জমি কিনে মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন স্থাপন করে ব্যবসা শুরু করেন। 2022 সালে তিনি মারা যান। এরপর 2023 সাল থেকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার ও তার সহযোগীরা জাল দলিল তৈরি করে পেট্রোল পাম্পটি অনেকবার দখলের চেষ্টা করেন। সবশেষ বিচারকের স্বাক্ষর জাল করে একটি হস্তান্তর চুক্তিনামা তৈরি করেন। এ ঘটনায় জাল দলিলের বিরুদ্ধে তিনি এবং স্বাক্ষর জালের ঘটনায় বিচারক বাদী হয়ে মামলা করেন। তিনি অভিযোগ করে বলেন, ওই মামলা দুটি চলমান থাকলেও থেমে নেই আনোয়ার হোসেন ও তার লোকজন। গত 19 সেপ্টেম্বর সকালে ফিলিং স্টেশনে ঢুকে চাবি সহ সব কাগজপত্র ছিনিয়ে নেন এবং ম্যানেজারকে বের করে দেন। বিষয়টি পুলিশকে জানালে তারা সেখান থেকে সটকে যান, তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্প দখল করার হুমকি অব্যাহত রেখেছেন। দেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রামের জেলা প্রশাসক ডিসি পদে নিয়োগে জনপ্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নওগাঁর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালকে এই লোভনীয় পদে বদলি করা হলেও এর নেপথ্যে রয়েছে 22 কোটি টাকার লেনদেন, ক্ষমতার অপব্যবহার এবং প্রভাবশালী মহলের তদবিরের মতো বিস্ফোরক অভিযোগ। এই ঘটনার জের ধরে এরই মধ্যে পদ হারাতে হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানকে। অনুসন্ধানে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলায় বদলির পেছনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সরাসরি তদবির ছিল। অনুসন্ধানে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, এই নিয়োগ চূড়ান্ত করতে মোট 22 কোটি টাকার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী যোগদানের আগেই নগদ 6 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি 16 কোটি টাকা মোহাম্মদ আব্দুল আউয়াল চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন খাত থেকে আয় করে
পরিশোধ করবেন বলে সমঝোতা হয়েছে। সূত্রটি আরো দাবি করে, পরিশোধিত নগদ ৬ কোটি টাকার মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিজে দিয়েছেন ৪ কোটি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানকে দেয়া হয়েছে ২ কোটি। চট্টগ্রামের জেলা প্রশাসক পদের জন্য আসিফ মাহমুদ এবং তালাক মাহমুদেরও নিজস্ব প্রার্থী ছিল বলে জানা গেছে, কিন্তু তাদের প্রভাব ও তদবিরকে অগ্রাহ্য করে উপদেষ্টা আসিফ নজরুলের প্রার্থী মোহাম্মদ আউয়ালের নিয়োগ চূড়ান্ত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে আসিফ মাহমুদ সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ করেন এবং সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে ডিসি নিয়োগে দুর্নীতি ও অনিয়মের একটি জেলার শীর্ষ পদে নিয়োগ নিয়ে এমন নজিরবিহীন আর্থিক লেনদেন ও ক্ষমতার অপব্যবহারে প্রশাসন সৎ ও নিষ্ঠাবান কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। প্রতিদিনের ঘটনা, সত্য সংবাদ প্রকাশ করা যায় না, যে কারণেই আবার ৭১ প্রতিদিনের যেই সংবাদ প্রকাশ করা যায় না সেই সংবাদগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়। সংবাদ যদি কেউ প্রকাশ করার চেষ্টা করে সেই সাংবাদিকদের উপরে হামলাও হয়। সেই হামলার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। নরসিংদীর আলোকবালিতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশন ও সময় টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি। এতে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় আরো ৩ সাংবাদিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষের বিষয়ে খবর পেয়ে সাংবাদিকরা সকাল থেকেই হাসপাতালে অবস্থান করছিলেন। এক পর্যায়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইয়ুমকে ঘিরে সংবাদ প্রকাশের জেরে তার অনুসারীরা সাংবাদিক আইয়ুব খানের ওপর অতর্কিতে এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। আহত অন্য সাংবাদিকরা হলেন ৭১ টেলিভিশনের ক্যামেরাম্যান মোহাম্মদ ঈদুল ফিতর, সময় টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান এবং আরো একজন স্থানীয় সাংবাদিক। হামলার শিকার সাংবাদিকরা জানান, হামলাকারীদের হাতে থাকা লাঠি, লোহার রড ও কাঠের বাদাম দিয়ে বেধড়ক মারধর চালানো হয়। তাৎক্ষণিকভাবে অন্য সাংবাদিক ও হাসপাতালের লোকজন এগিয়ে এলে আহত সাংবাদিকরা হাসপাতালের ভেতরে গিয়ে আশ্রয় নেন। নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডাক্তার ফরিদা গুলশানারা কবির জানান, সাংবাদিক আইয়ুব খানের মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে। মাথার ডান পাশে ৪টি সেলাই দিতে হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বাংলাদেশের অর্থনীতি গত ১ বছরে গুরুতর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। জিডিপি গ্রোথ 3.97, কোভিড মহামারীর পরবর্তী সময়ের সর্বনিম্ন, যা অর্থনৈতিক ধ্বংসের স্পষ্ট ইঙ্গিত। অর্থাৎ কোভিডের সময় যা সর্বনিম্ন ছিল তারও নিচে নেমে এসেছে জিডিপি গ্রোথ। শত শত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, ২৬ লাখেরও বেশি মানুষ চাকরি হারিয়েছে, বৈদেশিক বিনিয়োগ প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে, উন্নয়নমূলক কাজের চিহ্ন মাত্র নেই, এমন পরিস্থিতি বাংলাদেশে। ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন একটি অস্বাভাবিক তথ্য তুলে ধরেছে। গত ৩ মাসে অর্থাৎ মার্চ থেকে জুন ২০২৫ ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৫,৯৭৪-এ। এই প্রবণতা কিভাবে সম্ভব হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন জাগছে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে এই আর্থিক সংকটে কারা এই ১০,০০০ মানুষ যারা নতুন করে কোটিপতি হয়েছেন। এদিকে ব্যাংক খাতের সাম্প্রতিক চিত্র উদ্বেগজনক। ২০২৪ সালের ডিসেম্বর শেষে মোট অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৬,৩২,৪৭,৫৩২টি, যাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৮,৮৩,৭১১ কোটি টাকা। গত সেপ্টেম্বরের তুলনায় অ্যাকাউন্টের সংখ্যা কিছুটা বেড়েছে, কিন্তু অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে এই কোটিপতিদের সংখ্যা বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই কোটিপতি বৃদ্ধি যদি অবৈধ উৎস থেকে হয় তাহলে অর্থনীতির পুনরুদ্ধার আরো কঠিন হবে। বাংলাদেশ ব্যাংকের পরবর্তী প্রতিবেদন এবং সরকারি পদক্ষেপ এখনই দরকার, না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে যখন কয়েকজনের সোনার ঘর তৈরি হয়ে যাবে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিধ্বস্ত। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তাদের শ্রমবাজার হারিয়েছে এবং বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে না। সেই বাংলাদেশের কেমন আছে বাংলাদেশ শিরোনামের সংবাদ নিয়ে আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে থাকছি। আমাদের আবার ৭১ পেজটি ফলো এবং শেয়ার করে সাথে থাকুন এবং আমাদের আবার ৭১ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই।